থেকে শটগান বের করে বলতেছে যে যাবি না, ঠিক আছে, একদম কাছ থেকে ঠেকে ফায়ার। একদম পেটের ভিতরে হাত ঢুকিয়ে দেয়। নারী বুড়ি সব নাড়াচাড়া করতেছিল, সব ঠেলে ভিতরে পুশ করতেছিল। তো ডিবি হারানো ডিরেক্ট আইসিইউ যে ডিউটি অফিসার ছিল, তো এই ডিউটি অফিসারের কাছে চলে যায়, ডক্টরের কাছে চলে যায়, যে ওনাদেরকে ডিরেক্ট আর কি এক প্রকার চাপ ক্রিয়েট করে যে ওদেরকে কেন ট্রিটমেন্ট দিচ্ছেন, ওরা হচ্ছে দেশদ্রোহী, ওদেরকে গুলি করতে মেরে ফেলার জন্য আপনারা কেন ট্রিটমেন্ট দিতেছেন। ঠিক রাজলক্ষ্মী মার্কেটের পেছন থেকে ছাত্রলীগ হামলা করে, দা, চাকু, বটি, মানে যেগুলো আমরা কোরবানিতে ইউজ করি সেগুলো ইউজ করতেছে মানুষের উপর। এত রক্ত আমি কখনো দেখি নাই। তো জিনিসটা না আমি মানতে পারি নাই। পরে ভাবলাম যে আচ্ছা যা হয়েছে হয়েছে, আমি বাসায় ফিরবো না, এইখানে আমার থাকাটা জরুরি, হয়তো আমি আরো দুজনকে হেল্প করতে পারবো। তা আমি আর বাসায় যাই নাই। তো পেছনে যেগুলো স্টুডেন্টরা ছিলাম আমরা সামনে আগাই, ভাইদেরকে রেস্কিউ করি, ওদেরকে শেল্টার দেওয়ার চেষ্টা করি, দেন আমরাও বিভিন্ন মেডিকেলে পাঠাই দিই, ইতরা আধুনিক মেডিকেল, কৈতমতি মেডিকেল। পরবর্তীতে আমরা যে দৌড়াদৌড়ি করতেছি, ফার্স্ট এড দিতেছি, তো পুলিশ আর ছাত্রলীগ আমি সহকারে কয়েকটা সিনিয়র ভাইকে টার্গেট করে, ভাবতেছে যে আমরা দৌড়াদৌড়ি করতেছি, তার মনে হয় আমরা আন্দোলনের মাথা, আমরা ইন্ধন যোগাচ্ছি। তো আমরা দৌড়াদৌড়ি করতেছি, সকাল সারাদিন ফার্স্ট এড দিলাম, দেন আমরা স্থির হয়ে বসলাম। জুমার নামাজের আজান দিল, দিন ছিল শুক্রবার। মসজিদে যে মানুষ ঢুকবে, মুসলিমরা ঢুকবে, এরকম কোনো স্কোপ ছিল না। মসজিদের সামনে তুমুল গোলাগুলি, পুরোটা রাস্তা তুমুল গোলাগুলি, গোলাগুলি অফই হইতেছে না। ইতিমধ্যে অনেক স্টুডেন্টরা আহত হয়ে গেছে, গুলিবিদ্ধ হয়ে গেছে। আমরা এক পর্যায়ে মসজিদে যাই, নামাজ পড়ি, আমাদের জন্য মসজিদে দোয়া পাঠ করা হয়, আমরা নামাজ পড়ে বের হচ্ছি। এমন সময় আমি আগে বের হই, আমাদেরকে তো আগেই টার্গেট করা। তো আমাকে তাক করে আবারও গুলি স্টার্ট, অকথ্য ভাষায় গালাগালি। তা আমার কাছে জিনিসটা খুব খারাপ লাগছে যে সারাদিন গোলাগুলি, হত্যাকাণ্ড আমাদের উপর অ্যাটাক করতে মানলাম, বাট এখন তো আমরা মসজিদ থেকে বের হচ্ছি। শুধু তো আমরা স্টুডেন্টরা না, এখানে আরো পথযাত্রী আছে, মুসল্লি আছে, তাহলে আমাদের উপর কেন নির্বিশেষ বিবেচনা না করে গুলি করা হচ্ছে? তা আমি আর কি তাদেরকে জিজ্ঞেস করি যে আপনাদের প্রবলেমটা কি ভাই, কেন করতেছেন এগুলা, মসজিদ থেকে সবাই বের হবে। তো তারা আমাকে অকথ্য ভাষায় গালাগালি করেন। তো এক পর্যায়ে তারা আর কি শান্ত হয়। তারা এরকম একটা প্রিটেন্ড মনোভাব দেখাচ্ছিল যে হয়তো বা তারা এখন কথা বলবে আমাদের সাথে, মিউচুয়াল করবে, নেগোসিয়েশন করবে, এখন মনে হয় আন্দোলনটা শেষ, আজকের মতো সমাপ্তি, আর গোলাগুলি করবে না। তা আমি ভাবছি যে হ্যাঁ, আমি একটু কথা বলি, যদি আর কি গোলাগুলিটা অফ হয় তাহলে আমাদের সবার জন্য ভালো, আমরা বাসায় ব্যাক করতে পারবো, বাসায় যে ফ্যামিলির সাথে শান্তিতে লাঞ্চ করতে পারবো। তা আমি একটু এক স্টেপ আগাই, তারাও তাদের পুলিশের টিম থেকে দুইজন পুলিশ দৌড়ে আমার দিকে আসে। এসে একজন ডিরেক্ট আমার কোমরে বেল্ট ধরে ফেলে, ধরে ধাক্কি করতেছিল, বলতেছিল যে সাইডে চল, তোর সাথে কথা আছে। তা আমি বলছি যে আমি যাবো না, আমি কেন যাবো। তো সামনে যে আরেকজন সিনিয়র পুলিশ ছিল, উনি পেছন থেকে শটগান বের করে বলতেছে যে যাবি না, ঠিক আছে, একদম কাছ থেকে ঠেকে ফায়ার। ঠিক সেম এই প্লেসটাতে করা হয়েছে এরকম, মানে রাস্তার একদম অন দ্য স্পট মাঝখানে। তখন এরকম রোডের কাজ ছিল না, ব্যারিকেড ছিল না। আর আমি যে মসজিদ থেকে আসি সেটা হচ্ছে এই যে বিডিআর মসজিদ, এই মানে রোডটার একদম মেন রোডের সাথেই। এই মসজিদ থেকে আমি জাস্ট বের হচ্ছি, আর আমাকে তাক করে আর কি গোলাগুলি গালি। আমি আর কি এখান থেকে এক স্টেপ আগাই, একটু সামনে আগাই, আর পুলিশ ছিল আর কি আপনার মানে ব্রিজটারই অপোজিটে। তো তারাও তাদের টিম থেকে আর কি দৌড়ায়, দুজন পুলিশ আছে ঠিক এই ঘটনাস্থলে, ঠিক এই জায়গাটাতে। মসজিদের সামনে আমার স্টুডেন্টরা ছিল যারা সহযোদ্ধা আমাদের, তো তারা যে আসবে তখন আমার কাছে আসতে পারতেছিল না, তো তাদেরকেও তাক করে গুলি করতেছে যাতে আমার দিকে না আসতে পারে। তো আমি যখন কনসিয়াসে আসি যে আমার গুলির একটা ধাক্কা লাগে, তার আমি কিছু বোঝার আগেই যে লক্ষ্য করি তারা তাদের টিমের দিকে দৌড়ে চলে গেছে। তা আমি জাস্ট নিজের ফোকাস করে দেখি যে আমার পেটের মাংস ছিঁড়ে একদম নাড়ি ভুড়ি বের হয়ে গেছে। তো ব্ল্যাক কালার প্যান্ট, রক্তে জমে থোকা থোকা লাল হয়ে একদম গেছে। আমি না খুব আশ্চর্য হয়ে যায় যে সারা সকাল সবার জন্য দৌড়াদৌড়ি করলাম, সবাইকে শেল্টার দিলাম, মেডিকেলে পাঠালাম, এখন আমার এই পরিণতি। বাসায় আমার জন্য আব্বু আম্মু ওয়েট করতেছে, নামাজের আগে আমি কথা বলতেছি, এই মনে হয় আমার দি এন্ড। তো আমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতেছিলাম কোনো পর্যায়ে। তো নিজের দুই হাতে আর কি সবকিছু গ্যাদার করে আমি স্টেপ বাই স্টেপ রোডে ক্রস করতে চেষ্টা করি, কিন্তু তখন আমি যদি রোড ক্রস না করতে পারি তখন আমার দিকে তাক করে গুলি। কিন্তু আল্লাহর রহমতে আমার গায়ে আর কোনো গুলি লাগে নাই, আমি রোডের ওই পাশে চলে যাই ক্রস হয়ে। গুলি করা হয়েছে কাছ থেকে, আর ওটা ছিল ব্রাশ ফায়ার। আর ব্রাশ ফায়ার একটা ক্যানের ভেতরে আপনার 350 থেকে 400টা প্যালেট থাকে। তো যেহেতু শর্ট রেঞ্জে করেছে, আমার একদম ডান পাশের এই কর্নারটাতে একদম ক্যানটা ঢুকে যায়, দেন ভেতরে যেয়ে ব্রাস্ট হয়।
তো এর জন্য আমার ক্ষয়ক্ষতির পরিমাণটা একটু বেশি। তো ব্রাস্ট হওয়ার কারণে আমার ভেতরে যে নাড়ি বুড়ি ছিল, ডান পাশে কিডনি ছিল, সব ড্যামেজ হয়ে যায় আর কি। তো এই পাশের মাংসটা ছিঁড়ে সব বের হয়ে যায়। তো পরবর্তীতে আমি আর হাত দিয়ে আর কি সব গ্যাদার করার চেষ্টা করতেছিলাম। ওই পাশে যে পথযাত্রীরা ছিল তারা আমাকে কেউ চিনে না। সারাদিন যে সংগ্রাম করলাম, সারাদিন দৌড়াদৌড়ি করলাম, কেউ চিনে না। তারা হচ্ছে পথযাত্রী। ওরা আমাকে ধরে কান্না করতেছে যে বাবা তোমার এ কি হলো। ওরা ওদের গায়ে কাপড় খুলে, পাঞ্জাবি খুলে আমার কোমরে বাদ দিতেছে যাতে এক্সট্রা ব্লিডিং না হয়। ওদেরকে আমি চিনি না পর্যন্ত। তো ওরা এক পর্যায়ে আমাকে রিক্সায় উঠায়, রিক্সায় উঠে আমাকে মেডিকেল নিয়ে যাবে। আমাকে বাংলাদেশ মেডিকেলে নিয়ে যাওয়া হয়, উত্তর আধুনিক মেডিকেল। নিতে নিতে রাস্তার প্রত্যেকটা মোড়ে ছাত্রলীগ, প্রত্যেকটা মোড়ে প্রশাসন, ধরতে পারে না আরেকটা ছোট সংঘর্ষ। তারা পারে না রাস্তা আমাকে ধরে মেরে ফেলতে। বুঝতে পারছে একজন আহত। তো বিএনএস আমার হাউস বিল্ডিং আমার উপর একবার অ্যাটাক হয়, বাট আমার রিক্সার আশেপাশে অনেক ক্রাউড ছিল দেখে আমার আর কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। তো মেডিকেলে আমার প্রায় টানা 6 ঘন্টা অপারেশন হয়। তখনও আমার বাবা মা জানে না যে আমার কি পরিণতি বা আমি যে গুলিবিদ্ধ হয়েছি। তো আমাকে ইমার্জেন্সিতে নিয়ে যায়। তখন আর কি কোনো ডক্টর বা প্রফেসর ছিল না মেডিকেলে, যেহেতু শুক্রবার অফ ডে, দেশের অবস্থাও ভালো না। তো ইমার্জেন্সিতে যে দায়িত্বে ছিলেন উনি আর কি আমাকে অ্যানালাইজ করে। তখন আর কি আমাকে হসপিটালের বেডে শোয়ানো হয়। আমি দেখেছিলাম তখনও কনসিয়াস। তখন আমাকে কোনো পেইন কিলার বা অ্যানাস্থেশিয়া দেওয়া হয় নাই। তখন ডাক্তার আর কি আমার একদম পেটের ভিতরে হাত ঢুকিয়ে দেয়। নাড়ি বুড়ি সব নাড়াচাড়া করতেছিল, সব ঠেলে ভেতরে পুশ করতেছিল। আমি ব্যথা পাচ্ছিলাম, আমি নিজের চোখে সব দেখতেছি মৃত্যু কাকে বলে, মৃত্যু যন্ত্রণা কি। আমার এরকম অসংখ্য যন্ত্রণা, মানে অসহ্য যন্ত্রণা, আমি যে ডক্টরকে বলবো যে আমার ব্যথা হচ্ছে, প্লিজ আর করেন না, আমি মারা যাব, আমি সেই শক্তিটুকু পাচ্ছিলাম না যে আমি ডক্টরকে বলবো। আমি জাস্ট ফিল করতেছি, আমি দুই চোখ দিয়ে দেখতেছি, আমার চোখ দিয়ে কান্না মানে পানি বের হইতেছে, এতটুকুই। তার পরবর্তীতে আমাকে ওটিতে শিফট করা হয়। তারপর একজন দুইজন করে ডক্টররা আসে ওটির জন্য। দেন ওখানে মেডিকেল স্টুডেন্টরা ছিল, ওরা আশেপাশে ঘেরাও দিয়ে আমাকে সাহস দিতেছিল। তখন আমি ভাবছি যে শেষ, আমি আর বাঁচবো না। আমি আল্লাহর কাছে তওবা করতেছিলাম যে আল্লাহ, আমি আমার বাবা মার একটা মতো ছেলে, আমি আমার ফ্যামিলির জন্য কিছু করতে পারলাম না, দেশের জন্য পারলাম না। হয়তো আমি সুস্থ থাকলে আরো কয়েকজনের হেল্প করতে পারতাম, আমি বাবা মার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারতাম। আমি একটা সন্তান হিসেবে ব্যর্থ। তো এই করতে করতে আমি সেন্সলেস হয়ে যাই। আহত যে স্টুডেন্টদের মেডিকেল থেকে আপনার আটক করা হচ্ছিল, ওদেরকে গুম করে সরায় ফেলা হচ্ছিল। তো ঠিক সেম আমি যে মেডিকেল ছিলাম ওই মেডিকেলেও ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, ফিফথ ফ্লোর, প্রত্যেকটা ফ্লোর থেকে সকল আহত স্টুডেন্টদেরকে আটক করা হয়ে গেছে। তখন আমি আইসিইউতে, কেউ জানে না আমার খবর, তো নিয়ে চলে গেছে। তো তখন বেশ কিছুক্ষণ পর ডিবি হারুন আর কি জানতে পারে যে আমি একটা স্টুডেন্ট আইসিইউতে ভর্তি। তো তখন আর কি একদম 3-4টা গাড়ি, পুলিশের গাড়িগুলো তো অনেক বড় বড় হয়, 3-4টা গাড়ি ভর্তি পুলিশ মেডিকেলের নিচে। আইসিইউর সামনে প্রায় 10-12 জন পুলিশ আসে উইথ তাদের অস্ত্র। আইসিইউর ভেতরে প্রায় ডিবি হারুন নিয়ে যায় উইথ তার 2টা সহকর্মী। তো তখনও আমি আমার ফ্যামিলির সাথে দেখা করতে পারি নাই, তাদের সাথে আমার দেখা হয় নাই। তাই মাত্র সেন্সে আসতেছি, তখন ডিবি হারুন যায় যে ক্যামেরা ওপেন করে দিয়ে আমাকে বলতেছে, হ্যাঁ নাম কি, কই থাকি, কি করি, কিসে পড়ি, ফ্যামিলিতে কে কে আছে, কেন গেছি, মানে খুবই রুড। তো আমি জাস্ট আশেপাশে তাকায় দেখলাম যে আইসিইউ যে গেটটা ছিল ওই গেটের মধ্যে দূরে আমার বাবা মা আমাকে মানে হাত দিয়ে ইশারা দিয়েছে যে আমরা আসি, ভয় পাও না, ভয় পাও না। তা আমি বুঝলাম, আমি একটু আশ্বস্ত হলাম যে না আমার বাবা মা ওইখানে আছে। তা আমি ডিবি হারুনকে বললাম যে আমার বাবা মা বাহিরে, আপনি তাদের সাথে কথা বলেন। তো ডিবি হারুন আমার বাবা মার সাথে কথা বলে নাই, ডিরেক্ট আইসিইউ যে ডিউটি অফিসার ছিল, তো ওই ডিউটি অফিসারের কাছে চলে যায়, ডক্টরের কাছে চলে যায়, যে ওনাদেরকে ডিরেক্ট আর কি এক প্রকার চাপ ক্রিয়েট করে যে ওদেরকে কেন ট্রিটমেন্ট দিচ্ছেন, ওরা হচ্ছে দেশদ্রোহী, ওদেরকে গুলি করতে মেরে ফেলার জন্য আপনারা কেন ট্রিটমেন্ট দিতেছেন। তো আর কি মেডিকেলের উপর অনেক চাপ ক্রিয়েট করা হয়। কিন্তু যেহেতু আমার ব্যাপারটা খুবই সেন্সিটিভ ছিল, আমি বাঁচবো কিনা তাও কোনো সন্দেহ, ডক্টরও বলে দিছে যে আমার ফ্যামিলিকে, সবাইকে, প্রশাসনকে, যে আমি বাঁচবো না। তো সেইখানে তো হ্যান্ড ওভার করলেও কোনো লাভ নেই। তো আর কি ডিবি হারুন ওদিন আমাকে আটক করে নাই, সিভিলে 2জন গোয়েন্দা রেখে যায় 24 ঘন্টা নিয়োজিত, যাতে আমার বাবা মা আমাকে অন্য কোথাও আর কি ট্রান্সফার বা মানে সরাইতে না পারে। তো ওইখানেই ছিলাম প্রায়, মেডিকেলে ছিলাম প্রায় 10-12 দিন। 10-12 দিন থাকাকালীন প্রত্যেকটা দিন রেগুলার চাপ ক্রিয়েট করতে, যাতে আমার ট্রিটমেন্ট না করা হয়, আমার আপডেট কি, আমার জন্য বাকি পেশেন্টদের প্রবলেম হচ্ছিল। তো এক পর্যায়ে মেডিকেল থেকেও বলে যে আমরা আর পারতেছি না,
ওর জন্য বাকি পেশেন্টদের প্রবলেম হচ্ছে। তো এক প্রকার মেডিকেলে প্রায় 10-12 দিন থাকার পর আমি আমার বাসায় শিফট করি। তখনও দেশ স্বাধীন হয় নাই। আমার ইনসিডেন্টটা হচ্ছে 19শে জুলাই, আর সরকার পতন হয় 5 তারিখে। অনেক পার্থক্য। তো এই এতদিন যে আমি কিভাবে লুকিয়ে নিজের চিকিৎসা করছি, আমার ফ্যামিলিকে কি পোহাতে হয়েছে, আমাকে কি পোহাতে হয়েছে, আমাদেরকে টার্গেট করা হয়েছে, আমার বাসা টার্গেট করা হয়েছে, এগুলোর মধ্যে দিয়ে যে একটা বেঁচে ফেরা, এটা একটা মানে দুঃস্বপ্ন। 5 তারিখে আমি যতটুকু শুনছি যে সবাই রেলিতে যাচ্ছে, মার্চ টু ঢাকা, সবাই শাহবাগের দিকে যাচ্ছে। তা আমারও জয়েন করার ইচ্ছা ছিল, বাট আমি এরপর আমার ফ্যামিলি বললো যে দেখো এখানে অনেক রাশ ধাক্কাধাক্কি হবে, তোমার কত কাঁচা, তুমি যেও না। তা আমার কাজিনরা, আমার ফ্রেন্ডরা সবাই গেছে, আমি ওদের কাছ থেকে আপডেট নিতেছি। ওদিনও গোলাগুলি, ওদিনও আমার কাজিনরা কি আহত হয়েছে, ফ্রেন্ডরা আহত হয়েছে। তো আমি ভাবছি কি যে শেষ, প্লিজ তোমরা ব্যাক করো, আমার এই পরিণতি তোমরা দেখতে পারতেছো। আমি ওদের বাসা থেকে আর কি মেন্টালি সাপোর্ট দিতেছিলাম, তোমরা চলে আসো, বা তোমরা থাকলেও একটু সেফটি মেনটেন করো, তোমরা হার মাইনো না। পরবর্তীতে এক পর্যায়ে যে শুনি যে সন্ধ্যার দিকে 6টা-7টার দিকে যে সরকার পতন হয়েছে, শেখ হাসিনা পালাইছে, তখন আমার যে একটা উল্লাস, আমার ভেতরে একটা খুশি, আমার মনে হয়েছে আমি এতদিন আমি কষ্টে যতটুকু আমি কান্না না করি, আমি খুশিতে কান্না করব। ওদিন আমার আম্মুর সাথে আমি অনেকক্ষণ জড়ায় কান্না করছি যে শেষ আম্মু, সকল ঝামেলা শেষ, আমার জন্য আর তোমাদের আর কিছু পোহাইতে হবে না। ছেলে হিসেবে তো ব্যর্থ, আমার জন্য অনেক করছো, আর করা লাগবে না। এখন হয়তো অ্যাটলিস্ট ওপেনলি চিকিৎসাটা করতে পারবো। আমার ফ্যামিলি কতদিন ঘুমায় না, আমার বাসায় প্রতিনিয়ত হামলা হইতেছে, আমার চিকিৎসার দিন মানে আমার চিকিৎসা হইতেছে, আমার ইনফেকশনের চান্স, আমার ক্ষত এখনো কাঁচা, ইয়া বড় বড় স্টিচেস, আমাকে নিয়ে কই যাবে, এই দিনগুলো যে আর পোহাতে হবে না, এটাই অনেক কিছু। যদি সরকার পতন না হইতো, আমরা হইতাম দেশের সব থেকে বড় টেরারিস্ট, আমাদেরকে খুঁজে খুঁজে বের করে হত্যা করা হইতো। তো সেখানে যে একটা ফ্রিডম, একটা দেশে মানে একটা বাতাস, একটা যে স্বাধীনতার সুবাস, সেটা আমি ফিল করতে পারতেছিলাম। ওদিনকার মতো শান্তি আমি আর কখনো পাই নাই, ওদিনকার মতো আশ্বাস আর কখনো পাই নাই। সরকার পতনের পর বিভিন্ন ফাউন্ডেশন, বিভিন্ন সংস্থা গঠন হয়, তাদেরকে গঠন করাই হয়েছে আমাদের জন্য, বাট দুর্ভাগ্যবশত তাদের সুফল, প্রপার ফলাফল আমরা পাইনি। আমার সম্পূর্ণ ট্রিটমেন্ট প্রাইভেট হসপিটালে হয়েছে, আমার সকল কাঠকয়লা আমার বাবা মারই পোহাতে হয়েছে, আমি সরকারিভাবে তেমন তখনও কোনো সুবিধা পাইনি। তো জুলাই শহীদ ফাউন্ডেশন আমাকে ধরা হয়েছে, বাট ওইখান থেকে আমার অনেক বাধা বিপত্তির পর আমাকে 1 লাখ টাকার চেক দেওয়া হয়। কিন্তু এটা আমার মানে যে আমার খরচ ব্যয় হয়েছে, এটা সামনে কিছুই না। আমার অবস্থার জন্য আমার বাবাও তার চাকরিতে আর কি মানে ডিউটি ওয়াইজ, রুটিন ওয়াইজ ডিউটি দিতে পারতেছিল না, তো আমার বাবা চাকরি চলে যায়, তা আমার ফ্যামিলি পুরো বেকার হয়ে যায়। আমি একমাত্র ছেলে, আমার জন্য এত কিছু হচ্ছে, তো জিনিসটা আমি না মানতে পারি নাই। আর যেহেতু আমি তাদের একমাত্র সন্তান, হালটা আমারই ধরতে হবে। তো যেখানে আমার বেড রেস্ট থাকার কথা দীর্ঘ 6 মাস, অ্যাটলিস্ট বেড রেস্ট থাকার কথা অ্যাটলিস্ট 6 মাস, তো সেইখানে আমি 1-1.5 মাসের মাথায় এই কাঁচা ঘা নিয়ে, এই ব্যথা নিয়ে আমি একটা ফুড কার্ট ক্রিয়েট করি। তো দেখতেছি আমার মানুষের কাছে ছোট হওয়া লাগতেছে, হয়তো আমার হাত পাততে হবে, আমার কে কি দিল না দিল তার আশায় বসে থাকতে হবে, এরকম মানুষ বা চিন্তা শক্তি আমার না। যেখানে আমার বেড রেস্ট থাকার কথা ছিল, সেইখানে আমি প্রতিনিয়ত দৌড় ঝাঁপ করতে করতে আমি সম্পূর্ণটুকু দিয়ে আমি একটা ফুড কার্ট ক্রিয়েট করি, যেখানে ডক্টর বলে দিছে তুমি 1-1.5 কেজির ওয়েট নিতে পারবা না, তোমার ভেতরে টান লাগতে পারে, শিলায় চড়ে যেতে পারে। সেখানে আমি 20 কেজি 25 কেজি ওয়েট ক্যারি করছি, শুধু আমি নিজেকে স্টাবলিশ করার জন্য। আমার কাছে তখন কোনো ট্রান্সপোর্টেশনের কস্ট ছিল না, আমার কাছে যাতায়াত ভাড়া পর্যন্ত ছিল না যে আমি রিক্সা দিয়ে যাতায়াত করব। আমি আমার বাসা থেকে উত্তরা 7 নাম্বার আমি নিজেই মাস আমার টানা হ্যাচড়া করছি শুধু নিজেকে স্টাবলিশ করার জন্য, নিজেকে এতটুকু এফোর্ট করছি যাতে আমার কাছে হাত না পাতা লাগে। পরবর্তীতে যে সরকারি সংস্থাগুলো, যে ফাউন্ডেশনগুলো বলে যে আমাদের জন্য তাদের ক্রিয়েট করছে, বাট আমরা তো তাদের কোনো সুফল বা ফলাফল পাইনি, আমাদের পাশে তো তাদেরকে দীর্ঘস্থায়ী পাইনি। তারা আমাদের জন্য আসছে, তাদের ব্যাকআপ প্ল্যান নাই, তারা আমাদের জন্য নামছে, তাদের ভলেন্টিয়ার বল নাই, তারা আমাদের জন্য নামছে, তাদের কোনো ফান্ডিং নাই, তারা আমাদের জন্য নামছে, তাদের কোনো রুট প্ল্যানিং নাই। তাহলে কেন আমাদের দাম ইউজ করো? যাদের প্রয়োজন ছিল, আমি না হয় ঘুরে দাঁড়াতে পারছি, যাদের প্রয়োজন ছিল ইভেন এখনো আছে, তারা কি করবে? আমার ব্যাপারটা গণমাধ্যমে গণহারে মানে প্রচার হয়েছে, আমার এই দিনগুলো পোহাতে হইতেছে। তার যে জানে না, যে ঘরে এখনো বসে আছে, যে এখনো মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, তার কি খবর, তার কি অবস্থা, সেটা আমরা কল্পনা করতে পারি। এটা একটা দুঃসহ কল্পনা, যেটা আমরা করতেও চাই না।
ব্যবসা বুঝতে বুঝতেই আমার ফুটকাটা ভেঙে দেওয়া হয়, কারণ আমি কোনো লাভ মুখ দেখতে পারি নাই। কিন্তু আমি যা খরচ করছি তা আরো এক প্রকার ধ্বংস হয়েছে। তো পরবর্তীতে আমাদের উত্তরার পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান প্লাস আমাদের এখানে যে এলাকা ভিত্তিক যে সিনিয়র ভাইরা ছিল, সকলের হেল্পে রাজলক্ষ্মীতে আমি একটা ছোট্ট কর্নার পেয়েছি, জায়গা প্লেস করে দেয়। তো ওইখানে আমি এখন একটা ছোট ফুড কর্নার দিছি। তো ওইটার জন্য আমার কাছে কোনো ক্যাপিটাল ছিল না। তো ওইটাও আমি আর কি দোকানে যে সরঞ্জামগুলো, আমার জুস মেশিন বা আমার ডিসপ্লে, ওগুলো আমি কিস্তি হিসেবে নিয়েছি, প্রত্যেক মাসে সেল করে করে আমি ব্যাক করে দিচ্ছি। তো ইনশাল্লাহ আশাবাদী আমিও রুখে দাঁড়াবো, হয়তোবা আর দেশের জন্য, সমাজের জন্য, ফ্যামিলির জন্য আর বোঝা হব না। কে কি মনে করলো সেটা আমার দেখার বিষয় না, অ্যাটলিস্ট আমি নিজেকে ক্লিয়ার রাখতে পারবো। বাংলাদেশের কাছে আমার একটাই চাওয়া, আমরা যেই দেশ দেখেছি, যেরকম দেশ দেশ কল্পনা করছি, আমরা যাতে সেই দেশটার দিকে আগিয়ে যাই। একটা স্বৈরাচার শাসন যে নাকি 15 থেকে 16 বছর রাজত্ব করে গেছে, দেশটাকে ডাস্টবিন বানায় ফেলছে, সেগুলো পরিশোধন করা, ক্লিয়ার করা এই কিছু দিনে সম্ভব না। আমরা হয়তো বা আশাবাদী, আশা করতে পারি যে আমরা সেই লক্ষ্যে আগাচ্ছি, কিন্তু কি আমরা যেরকম একটা আশাবাদী ছিলাম, আমরা যেই দেশটা দেখবো বা যেই রূপ আশাবাদী ছিলাম, সেটা কিছুই আর কি দেখতেছি না আপাতত অবস্থায়।